জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয়লাভ করেছে 34 রানে। প্রথম টি-টোয়েন্টিতে 32 রানে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ কামব্যাক করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে দলের বিপক্ষে আমাদের কামব্যাক করার গল্প শোনাতে হয়। আমাদের ক্রিকেটটা এমনই চলতেছে, টেস্ট ওয়ানডের পরে টি-টোয়েন্টিতে ধবল ধলাইয়ের যেন এক প্রকার খুব কাছ থেকে বেঁচে গেল বাংলাদেশ। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতেই নির্ধারণ হবে সিরিজে কে জিতবে, বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশ আজকে যদিও 186 রান করেছে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, প্রথম উইকেট পার্টনারশিপ ছিল 120 রানে, যেটা বাংলাদেশের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ একটা পার্টনারশিপ। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং ছন্দ, বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং চিত্রটা প্রদর্শন করেছে, সেটা কিন্তু টি-টোয়েন্টির মানের সাথে অনেকটা বেমানান। কেন বলতেছি? 15 রানের মধ্যে 3 উইকেট পড়ে যাওয়া, 122 রানে যখন প্রথম উইকেটের পতন ঘটলো, তারপরে যদি আমরা দেখি 137 রানের মধ্যে 3 উইকেটের পতন, মানে 15 রানের ব্যবধানের মধ্যে 3 উইকেট বাংলাদেশ লস করেছে। এবং সেখানে ইমন, নুরুল হাসান সোহান এবং আপনার তৌহিদ হৃদয় 3টি উইকেট। এবং তার আগে যদি আমরা সিনারিটা দেখি, যে 120 রানের প্রথম উইকেটের পার্টনারশিপ, সেখানে 45 বলে 55 রান করে সাইফ হাসান এবং সেখানে 44 বলে 58 রান করে তানজিদ হাসান তাইম। কিন্তু তাদের যখন ইনিংসে দুইজন ব্যাটসম্যান, আমরা জানি খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারে, দুইজন ব্যাটসম্যান জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে উইকেটে সেট হয়ে যদি এরকম স্ট্রাইক রেটে ব্যাট করে থাকে, সেটা কিন্তু মানে আপনি সে নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। এবং স্বাভাবিক যে আপনি একটা দলের বিপক্ষে আপনি সেট হয়েছেন, সেখানে আপনার অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলা দরকার, আপনার স্ট্রাইক রেটটা 140-50 প্লাস করা দরকার। সেখানে আপনি স্ট্রাইক রেট আপনার 125, 130, যেটা সে মান্দাদা আমলের টি-টোয়েন্টি ক্রিকেটের যে স্ট্রাইক রেট ছিল সেটা। এবং সেই স্ট্রাইক রেট দিয়ে যদি আপনি 14 ওভার উইকেটের থেকে যদি আপনি 140-30 রান করে দলের অবস্থায় রেখে যান, তাহলে সে দলটা কতটুকু রান এবার যোগ করতে পারবে। তারপর আমাদের মিডিল অর্ডারে ব্যাটসম্যানদের 15 রানের মধ্যে 3 উইকেটের পতন। শেষ দিকে যদি আমরা দেখি 19তম ওভার পর্যন্ত বাংলাদেশের রান 158। আপনি শেষ ওভারে কত রানই বা যোগ করতে পারবেন? 12 রান, 10 রান, 170, 165, 168, এরকম একটা টার্গেট। যদি এরকম টার্গেট আমরা এত ভালো শুরুর পরেও যদি আমরা এরকম একটা টার্গেট দেই অপোনেন্ট টিমকে, তাহলে সেই টার্গেটটা দিয়ে বাংলাদেশ কি টি-টোয়েন্টিতে ম্যাচ জেতা কতটা সহজ হবে, সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া এদের বিপক্ষে যদি আমরা 170 রানের টার্গেট দেই, সেই ম্যাচটা যদি আমরা জেতার আশা করি, তাহলে আপনি কিন্তু বোকার স্বর্গে আছেন। ঠিক তেমনই 120 রানের ওপেনিং পার্টনারশিপ, যে রানটার স্ট্রাইক রেট নিয়ে দুইজন ব্যাটসম্যানের প্রশ্ন উঠতেই পারে। এবং সেখান থেকে 158 রানে যখন 19তম ওভার পর্যন্ত, ঠিক শেষ ওভারে যদি সাইফুদ্দিন এবং ইয়াসির আলীর ওই শেষ ওভারে যদি 28 রান তুলতে না পারতেন মোহাম্মদ সাইফুদ্দিন, প্রথম 4টি বলে 4টি ছক্কা ব্র্যাড ইভেন্সের, মিড উইকেট, ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ দিয়ে, তারপরে যদি আমরা দেখি শেষ 2 বলে 2টি ডাবল রান, সেই সুবাদে শেষ 28 রান যখন শেষ ওভারে নিতে পেরেছেন, সেই সুবাদে বাংলাদেশের রান দাঁড়িয়েছে 186 রান। এটা প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারবে না। কিন্তু যেখানে এত শুরুর পরেও শেষটা ভালো করতে না পারা, মিডল ওভারে ব্যাটসম্যানদের ব্যর্থতা, দায়িত্ব কাঁধে নিতে না পারা, আপনি কিন্তু ম্যাচটা জয়লাভ করেছেন। কিন্তু ব্যাটসম্যানদের এরকম গাফিলতিটা, এরকম ব্যাটিং ছন্দটা আপনার প্রশ্ন তুলতেই পারে। শেষ দিকে বাংলাদেশের যদি আমরা বোলারদের কথা বলি, রিশাদ হোসেনের 4টি গুরুত্বপূর্ণ উইকেট এবং মাহাদির 4টি গুরুত্বপূর্ণ উইকেট, এই দুই বোলারের মাধ্যমেই বাংলাদেশ ম্যাচটাতে জয়লাভ করে। 80 রানের মধ্যে 6 উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের, সেখান থেকেও দারুণ কামব্যাক করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তারা 152 রানে গুটিয়ে যায়। 34 রানের জয় তুলে নেয় বাংলাদেশ। সাইফুদ্দিন দুর্দান্ত পারফরমেন্স করে, 10 বলে 31 রান করেন, যেখানে 4টি ছক্কার মার। এবং ইয়াসির আলী 12 বলে 22 রান, 3টি 4 এবং 1টি ছক্কার মার। এবং শেষ দিকে বাংলাদেশ 34 রানে জয় করে সিরিজের সমতায় ফেরে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে।